নিয়মিত নতুন নতুন গল্প শুনতে অবশ্যই ট্যাঁশকরুকে সাবস্ক্রাইব করুন আর নতুন গল্পের আপডেট পেতে নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না যেন। নমস্কার, ট্যাঁশকরুর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন মিথিল ভট্টাচার্যের লেখা গল্প সম্ভব আমি যুগে যুগে। গল্পটি আমরা নিয়েছি দ্য ক্যাফে টেবল থেকে প্রকাশিত বই মরা গাছের দোলনাটা থেকে। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে বিহান, ডক্টর অচিন্ত মুখার্জি, মৃন্ময় মুখার্জি, রুকু এবং নিশীথ রায়। শুরু হতে চলেছে মিথিল ভট্টাচার্যের লেখা সম্ভব আমি যুগে যুগে। বহুদিন পর আজ অচিন্ত বাবুর সঙ্গে দেখা করতে এলো বিহান। ষাটোর্ধ্ব এই বৃদ্ধ সাইকিয়াট্রিস্ট চিরকালই যেন এক অজানা আকর্ষণে তাকে টেনেছে নিজের দিকে। হাসি মুখের সৌম্য চেহারার অচিন্ত মুখার্জির কাছে যেভাবে বিহান নিজের সমস্ত অলীক স্বপ্ন উজাড় করে দিতে পারে, তা আজ অবধি আর কারোর কাছে কোনোদিনও করে উঠতে পারেনি। আর তার সঙ্গে রয়েছে মানুষটির জীবনে ঘটে যাওয়া বহু ব্যাখ্যাতীত গল্পের সমাহার। বোধ করি এই মানুষটির সাহচর্যে এসেই বিহান প্রথম উপলব্ধি করতে পেরেছে উইলিয়াম শেক্সপিয়ারের বলে যাওয়া সেই অমর বাক্য, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। বুঝলে বিহুবাবু, সেই সব কিছুকে কোনো বদ্ধ ধারণা বা অলীক কল্পনা দিয়ে নয়, বরং যুক্তি দিয়ে বিচার করতে শেখো। তাই করেছে বিহান। যুক্তির সীমারেখা অতিক্রম করে যাওয়া ঘটনাগুলিকে খোলা মনেই স্বীকার করে নিতে শিখেছে সেই প্রাজ্ঞ মানুষটির কাছ থেকে। তাকে ড্রয়িং রুমে ঢুকতে দেখে বিহানের অসমবয়সী এই বন্ধুটি হাসি মুখে বললেন, কি হে, আজ এই বুড়োর ঠিকানায় কি মনে করে? পথ ভুলে নাকি? হ্যাঁ, তা এক প্রকার পথ ভুলেই বটে। রোজকার এই একঘেয়ে জীবনের পথকে ভোলার ইচ্ছেতেই সাধ হলো যে পুরনো বন্ধুর ঠিকানায় হাজির হওয়া যাক একবার। ভালো ভালো। তা আজ মন মেজাজ খুব ভালো মনে হচ্ছে। নতুন কোনো নক্ষত্র খুঁজে পেলে নাকি? নাকি নতুন কোনো বই পড়তে শুরু করে তাতেই মাতোয়ারা হয়ে গেলে? আপনি তো আমাকে খুব ভালো চিনে গেছেন দেখছি। প্রায় কাছাকাছি গেস করেছেন। বই বটে, তবে একটা নয়, প্রায় খান কয়েক। আর নতুন নয়, কিন্তু বেশ পুরনো। পুরনো কয়েক ডজন বই? বলো কি হে, কোত্থেকে জোগাড় করলে এই বইয়ের ভাণ্ডার? ভুরুকুঁচকে বলে উঠলেন অচিন্ত বাবু। বিহান বেশ উৎসাহের সঙ্গে বলল, আপনি খবর পাননি ওই আহিরি টোলার দিকে পুরনো লাইব্রেরিটা বন্ধ হয়ে যাবার? কালকেই মেজদার আমি প্রায় ওই গিয়ে যতটা পেরেছি পুরনো বই হাফ দামে কিনে নিয়ে এসেছি। জানেন কতদিন আগেকার প্রিন্টেড কত দুর্মূল্য বই কিরকম অযত্নে পড়েছিল ওখানে। কয়েক যুগ আগের আউট অফ প্রিন্ট হয়ে যাওয়া কিছু অসাধারণ বই। আমি জাস্ট ভাবতে পারছিলাম না। বই নিয়ে তোমার পাগলামো আর গেল না দেখছি। পুরনো বই জোগাড় করছো খুব ভালো কথা, কিন্তু একটু দেখে শুনে নিও। কিন্তু বলা যায় না কোন বইয়ের আড়ালে কোন অতীত লুকিয়ে আছে। সে আপনি যা খুশি বলুন, কিন্তু এই ধরনের দুষ্প্রাপ্য পুরনো বই পেতে আমি যে কিরকম রিস্ক নিতে প্রস্তুত, এই দিক থেকে আপনি আমাকে নিঃসন্দেহে একজন তার কাটা পাঠক বলতেই পারেন। কথাটা শুনে হঠাৎই যেন কেমন গম্ভীর হয়ে গেলেন বৃদ্ধ সাইকিয়াট্রিস্ট। বহুদিন পর কিছু যেন তাকে মনে করিয়ে দিল অনেক সময় আগের ফেলে আসা কোনো আতঙ্কের অধ্যায়কে। বিহান উদ্বিগ্নভাবে বলে উঠল, কি ব্যাপার বলুন তো, আপনি হঠাৎ এতটা গম্ভীর হয়ে উঠলেন কেন? আরে এই দেখো তো তুমি কখন এসেছো, আর তোমাকে এখনো কিছু অফারই করা হয়নি। দাঁড়াও, রজনীকে বলে দিই তোমার ফেভারিট এক কাপ ব্ল্যাক কফি নিয়ে আসতে। রজনী! আরে সে পরে হবে, কিন্তু আগে বলুন আপনি হঠাৎ করে এতটা চমকে গেলেন কেন? অচিন্তবাবু নিঃশব্দে সোফায় এসে বসলেন। তার মুখের মধ্যে যেন অব্যক্ত কোনো যন্ত্রণার ছাপ এসে পড়েছে। একটা দীর্ঘশ্বাস নিলেন তিনি, তারপর বললেন, কিছু না বিহান, আসলে তোমার বলা ওই শব্দটা
তার কাটা পাঠক। হঠাৎ করে এতদিন পর শব্দটা বহুকাল আগের কিছু ঘটনা মনে করিয়ে গেল। খুব অদ্ভুত কিছু স্মৃতি। কি ব্যাপার বলুন তো? আপনার কোনো পুরনো কেস মনে হচ্ছে? খুব আতঙ্কের কোনো স্মৃতি, মানে সুপার ন্যাচারাল কিছু নাকি? হ্যাঁ, আতঙ্কের তো বটেই, কিন্তু সুপার ন্যাচারাল কিনা সেই প্রশ্নের উত্তর আমার জানা নেই। আসলে কিছু কিছু ঘটনা এমন থাকে বিহান যে... দাদা ডাকছিলেন? অচিন্ত্যবাবু মুখ তুলে দেখেন এক মুখ হাসি নিয়ে তার বাড়ির একমেবা দ্বিতীয়ম পরিচারিকা রজনী দিয়ে এসে হাজির। বিহানের দিকে চোখ পড়তেই সে এক গাল হেসে উঠল। আরে বিহান দাদা যে, অনেকদিন পরে এলে দেখছি। তা কেমন আছো? আমি ভালো আছি রজনীদি, তোমার কি খবর বলো? আমার খবর যেমন তাকাতে এমনি আছে, কিন্তু তোমার এক মতি বুদ্ধি বাপু। কেন, কি হয়েছে? বিহান একটু ঘাবড়ে যায়। রজনীদি বেশ গম্ভীর হয়ে বলেন, বলি বিয়েটা কবে করছো শুনি? আরে ভালো বাড়ির ছেলে, চাকরি বাকরি করছো, এখনো বিয়ে থা না করলে চলে? আসলে বিহান বেশ বিপন্ন মুখে অচিন্ত্যবাবুর দিকে তাকায়। মুচকি হাসি ফুটে উঠেছে তার মুখে। অন্যদিকে রজনীদির বাক্যস্রোত বন্ধ হয়নি তখন। তা বলি সারা রাত এখনো বুঝি ওই আকাশ পানে দূরবীন চোখে কাটাচ্ছ? হ্যাঁ, দাঁড়াও, তোমার বাবাকে গিয়ে না এবার বলতে হবে তোমার এই বিয়ে না করে এই সব ছাই। আচ্ছা আচ্ছা, সেই পরের কথা রজনী। বিহান এসেছে, এখন এক কাপ ব্ল্যাক কফির ব্যবস্থা তো আগে করে দাও। তুমি তো জানো ও বেচারা তোমার হাতের কফি খেতে কত ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, আমি 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 এখনই কফি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আরে আগে বলবেন তো। ইস, ছেলেটা কখন এসেছে, আর আপনিও যেমন। শশব্যস্ত হয়ে কথাগুলো বলে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে চলে গেলেন রজনীদি। বাপরে! তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে স্বস্তির একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল বিহান। তারপর অচিন্ত্যবাবুর দিকে ফিরে বলে উঠল, হ্যাঁ, কি বলছিলেন যেন আপনি? কোনো অদ্ভুত ঘটনা? কিছু কিছু ঘটনা এমন থাকে জানো তো, যা লৌকিক না অলৌকিক সেই প্রশ্নের উত্তর অমীমাংসিত থেকে যায়। হয়তো তার একটা কারণ আমরা নিজেরাই। প্রশ্নের উত্তর খোঁজার সেই সাহসটাই জুগিয়ে উঠতে পারি না। আপনার কোনো পুরনো কেসের বিষয় কি কিছু? না বিহান, এই ঘটনা তারও অনেক আগের। এই ঘটনা সেই সময়ের যখন স্বাধীনতার পরে বাংলার রাজনীতিতে এসেছিল এক রক্তাক্ত অধ্যায়। সেই সময় কলকাতার পথে ঘাটে বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকত এক একটা তাজা প্রাণ। আর শুধু কল্লোলিনী মহানগরী নয়, জেলার বাইরে সুদূর গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছিল এই বিক্ষুব্ধ ঝড়ের প্রকোপ। আমার আগ্রহ আপনি ক্রমশ বাড়িয়ে তুলছেন। কি এমন ঘটনা বলুন না, যা আজও আপনার মনে এইরকম একটা গভীর দাগ ফেলে রেখেছে? বলুন না, বলুন না। শুনবে, আজ অবধি এই গল্প আমি আর কাউকে বলিনি। তবে আজ হয়তো সেই পুরনো অতীত নিজেই এতদিন পর এই বুড়ো মানুষটার মনের অন্ধকার ঘর থেকে মুক্তি পেতে চাইছে। না হলে আজ এতদিন পর হঠাৎ তুমি বা ওই শব্দটা। ঠিক আছে, শোনো তাহলে। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। এই ঘটনার মূল পটভূমি ছিল উত্তরবঙ্গের একটি ছোট শহর মালঞ্চপুর। পাহাড়ের ঠিক তলায় একটা ছোট্ট শহরতলি, ছোট ছোট গাছের জঙ্গলে ভরা। লোকজনের বাস খুবই কম, কিন্তু তা হলেও একটু শান্তি ছিল না জায়গাটায়। তখন গোটা রাজ্য জুড়ে চলছে এক ভয়ঙ্কর ঝড়। আর সেই আগুন ঝড়ের ঝাপটা এসে পড়েছিল মালঞ্চপুরেও। মৃত্যু যেন একটা কালো ছায়া ফেলেছিল শহরটাতে। প্রায় একাধিক মানুষের শরীর পড়ে থাকত ঝোপে ঝাড়ে অথবা নদীর শুকনো চরে। অদ্ভুত এক অজানা আতঙ্কে সব সময় কাঁটা হয়ে থাকত এই ছোট্ট মালঞ্চপুরের প্রতিটি মানুষ। কে জানে কখন কার পালা আসে মৃত্যু দেবতার ডাক শোনার। এই মালঞ্চপুরের এক প্রান্তে একটা বাংলো বাড়িতে থাকত একটি বাচ্চা ছেলে আর তার পরিবার। সে, তার মা, বাবা আর তার বড় দাদু, এই তাদের ছোট্ট শান্তির পরিবার।
বড় দাদু ছিলেন ছেলেটির বাবার বড় জেঠু। নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা এই মানুষটিকে ছোটবেলা থেকেই কেন জানি না বড় ভালোবাসত এই চঞ্চল বাচ্চা ছেলেটা। সংস্কৃত নিয়ে ডক্টরেট করা রিটায়ার্ড এই প্রফেসর যখন চোখের চশমা এঁটে ভারী ভারী বইয়ের জগতে বুঁদ হয়ে থাকতেন, তখন 10-12 বছরের বাচ্চাটি পা টিপে টিপে তার পিছনে এসে সোজা ঘাড় ধরে ঝুলে পড়ত। যতক্ষণ পর্যন্ত দাদু তাকে গল্প শোনাতে রাজি না হতো ততক্ষণ অবধি নো ছাড়াছাড়ি। আর দাদুর সেই গল্পগুলো ছিল অদ্ভুত। জীবনে এইরম গল্প আর কোনোদিন শোনেনি ছোট্ট রুকু। না, কোনো কাল্পনিক গল্প নয়, তার দাদুর কণ্ঠে জীবন্ত হয়ে উঠত ইতিহাস ও মহাকাব্যের অসংখ্য চরিত্র। মন্ত্রমুগ্ধের মতো দাদুর গল্প শুনতে শুনতে কখনো রুকুর সঙ্গী হয়ে উঠত মহাযুদ্ধের শেষে হিংসা ত্যাগ করে অহিংসার পথে যাত্রা করা অনুতাপীর হৃদয়ের এক অনন্য সম্রাট। আবার কখনো বা প্রতিহিংসা পরায়ণ এক নীতিজ্ঞ কুটিল রাজনীতির ধূর্ত ব্রাহ্মণ। আবার কখনো বা রুকু 2 চোখের সামনে জীবন্ত হয়ে উঠতে দেখত ব্রাহ্মণ কুমারের ছদ্মবেশে থাকা এক ক্ষত্রিয় রাজকুমারের মাছের চোখ ভেদ করার এক অদ্ভুত দৃশ্যকে। তবে এসবের মাঝে সব থেকে অদ্ভুত ছিল দাদুর গল্প বলার ভঙ্গি। গভীর উদাত্ত এক স্বরে যখন তিনি একাধিক অজানা কাহিনীর রহস্যে মোড়া শ্লোক আবৃত্তি করতেন, তখন যেন এক ইন্দ্রজাল ছড়িয়ে পড়ত রুকুর চারপাশের জগতে। মুগ্ধ দৃষ্টিতে সে তাকিয়ে থাকত তার দাদুর টকটকে ফর্সা লাল মুখটার দিকে। তবে এই সমস্ত বইয়ের মধ্যে দাদুর সব থেকে প্রিয় বই ছিল একটি প্রকাণ্ড প্রাচীন মহাভারত। এশিয়াটিক সোসাইটি থেকে 1920 সালে পাবলিশড একটি অমূল্য গ্রন্থ। কলেজ স্ট্রিটের কোনো এক পুরনো দোকান থেকে নাকি বহু কষ্টে তিনি সংগ্রহ করেছিলেন এই দুষ্প্রাপ্য বইটি। ছোট্ট রুকু যখন বইটা নেওয়ার জন্য বায়না করত, তখন দাদু হাসি মুখে বলতেন, এখন নয় দাদু ভাই, তুমি এখনো অনেক ছোট, বড় হও, এই বইটির যোগ্য হয়ে ওঠো, তখন আমি নিজে এই বই তোমার হাতে তুলে দেব, এই যে তোমারই উত্তরাধিকার। তখনকার মতো রুকু শান্ত হয়ে যেত, ভাবত সেই দিনটার কথা যেদিন সত্যিই সে বইটার যোগ্য হয়ে উঠবে। যদিও কিভাবে সেটা হয়ে উঠবে তা তার জানা ছিল না। খালি সেই দিনটার স্বপ্ন দেখত যেদিন দাদু নিজে থেকে তাকে ডেকে তার হাতে তুলে দেবে এই অমূল্য সম্পদ। বইটি না পেলেও আপাতত উত্তরাধিকার সূত্রে দাদুর কাছ থেকে অন্য একটি জিনিস পেয়েছিল রুকু। সেটা হলো তার বইয়ের নেশা। রুকুকে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছিল এই একটি নেশা। বাড়ির সবকটা বই তো বটেই, সঙ্গে সঙ্গে তার শহরের একমাত্র লাইব্রেরির প্রায় সব কটা বই পড়ে ফেলেছিল সে। ছুটির দিন পেলেই আর কিচ্ছু না ভেবে রুকু গিয়ে সোজা হামলা করত লাইব্রেরিটায়। এরকমই একদিন বর্ষার বিকেলে রুকু হাজির হয়েছিল তার প্রিয় জায়গাটিতে। বৃষ্টির জন্য সেদিন প্রায় কেউই ছিল না লাইব্রেরিতে। লম্বা টেবিলগুলো খাঁ খাঁ করছে, আর একদম এক কোণে একজন বয়স্ক মানুষ একটা বই হাতে নিয়ে চুপচাপ বসে। রুকুর সঙ্গে চোখাচোখি হতেই কেন জানি না ভেতরটা কেমন শিউরে উঠেছিল রুকুর। ভদ্রলোকের চেহারায়, বিশেষ করে ওর দৃষ্টিতে যেন একটা অদ্ভুত শীতলতা জমে। তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে রুকু এগিয়ে যায় লাইব্রেরিয়ান পল্লব সেন ওরফে সেন কাকুর কাছে, আর যতটা মিষ্টি মুখ করা যায় ততটাই মিষ্টি করে অনুরোধ করে তার সেন কাকুকে। কাকু, এই চন্দ্রগুপ্তটা আরেকবার রিনিউ করে দাও না গো। সেন কাকু একটু গম্ভীর হয়ে বলে ওঠেন, এই নিয়ে কিন্তু 3বার তুই এই একটাই বই রিনিউ করালি রূপু, আর নয় 2বারের বেশি রিনিউ করার নিয়ম নেই। সেখানে শুধু তুই বলে আমি 3য়বারও করে দিয়েছি, কিন্তু আর নয়। কিন্তু কাকু, এই বইটা যে আর কেউ পড়ে না। তুমি দেখো লাস্ট কবে বইটা ইস্যু হয়েছিল আমার নেওয়ার আগে। প্লিজ প্লিজ করে দাও না রিনিউ, এটাই শেষ, প্রমিস। একদম না, নেয় না তো কি? আচ্ছা, একটা নিয়ম তো আছে লাইব্রেরির নাকি?
সেইভাবে যদি সব নিয়মই ভাঙতে থাকে তাহলে লাইব্রেরিতে আর কে আসবে বলতো? তুই এই সপ্তাহের মতো অন্য কোনো বই নিয়ে যা, 2 সপ্তাহ পরে এসে আবার ওটা নিয়ে যাস। আর জ্বালাস না বাবা, এমনিতেই ওই তার কাটা পাঠক বসে আছে আমার পিন্ডি চটকানোর জন্য। তার কাটা পাঠক? সেটা আবার কি? ঠিক করে একটু হেসে ওঠে রুকু। সেন কাকু একটা বিরক্তি ভরা স্বরে বললেন, ওই যে দেখ না, টেবিলের উপর বসে আছে। কতবার বারণ করেছি, তাও রোজ এসে ওই চেয়ারে গিয়ে বসবেন আর শেষ 5 মিনিট অবধি ওইখানেই সেটে থাকবেন, আর যেই বই পড়বেন সেটাই কিনতে পেছনে পড়ে যাবেন। কিছুতেই ওনাকে বোঝানো যায় না যে বাবা এটা লাইব্রেরি, বইয়ের দোকান নয়, কিন্তু কোনো লাভ নেই। লাইব্রেরির সব মেম্বাররা মিলে ওনার ওই নামে দিয়েছে, তার কাটা পাঠক। তোমার বুঝিয়েছি, এদিকে বেশি কিছু বলতেও পারি না। একেই লাইব্রেরির লাইফ টাইম মেম্বার হয়েছে, অন্যদিকে মোটা টাকা ডোনেশনও দিয়েছে। তাই সহ্য করে এনার পাগলামো রোজ রোজ। দেখি আজ আবার কি শুরু করেন। রুকু আরেকবার তাকালো ভদ্রলোকের দিকে। দূর থেকে স্পষ্ট নয়, তাও যেটুকু বোঝা যাচ্ছে তাতে মনে হলো ভদ্রলোক বেশ লম্বা, কালো, আর কেমন একটা পাকানো চেহারা, হাতে একটা লম্বা দামি লাঠি। কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে থাকার পরেই কেমন যেন একটা অদ্ভুত অস্বস্তি হতে লাগলো রুকুর। সে সেন কাকুর দিকে ফিরে আরো একবার ভারী বিনীত স্বরে বলল, তাহলে বলছিলাম কাকু, ওই বইটা। এবার কিন্তু আমি তোর বড় দাদুর সাথে কথা বলবো রুকু। না না, আমি উঠছি, আবার পরে আসবো। সেন কাকু আবার নিজের ফাইলের মধ্যে ডুবে গেলেন। লাইব্রেরি থেকে বেরোতে বেরোতে রুকুর চোখ আবার পড়ল অদ্ভুত মানুষটার উপর। সে দেখল মানুষটা এবার তার দিকেই তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে, আর বড় অদ্ভুত সেই দৃষ্টি। যেন এক নিষ্ঠুর শীতল হাসি মাখানো রয়েছে ওই দৃষ্টিতে। কিছু যেন তাকে বলতে চাইছেন ভদ্রলোক। কিছুক্ষণের জন্য রুকু কেমন অবশ হয়ে গেল। একটা ভয়ের স্রোত যেন নেমে এলো তার শির দাঁড়াবে। আর না তাকিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো ও। সাইকেলে তাড়াতাড়ি প্যাডেল করে যখন বাড়ি পৌঁছলো, তখনও ওই দৃষ্টি যেন তার মনে গাঁথা হয়ে রয়েছে। চোখ বন্ধ করলেই চোখের সামনে ফুটে উঠছে ওই অদ্ভুত দুটো চোখ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमो धर्मस्य तदात्मानं सृजम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। দাদু। আস্তে আস্তে বড় দাদুর ঘরে গিয়ে ঢুকে মৃদু স্বরে ডাকল রুকু। বড় দাদু একটু চমকে দু চোখ খুলে তাকালেন তার দিকে। পবিত্র, শান্ত, সৌম্য এক জোড়া চোখ। রুকুর মনের ভেতরটা যেন বরাবরের মতন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। একটা গভীর নিরাপত্তা বোধ জানান দিচ্ছে তার বুকের ভেতরে। এই মানুষটার কাছে এসে সে সম্পূর্ণ নিরাপদ। কারও ক্ষমতা নেই তার কোনো ক্ষতি করে। একটু হেসে সে বলে উঠল, আবার ওই শ্লোকটা পড়ছো? হ্যাঁ রে দাদু ভাই, যতবারই পড়ি না কেন এই শ্লোক কখনো পুরনো হয় না। প্রতিবারই যেন নতুন করে বোঝায় অধর্মের উপর ধর্মের জয়ের কাহিনীকে। রুকু একটু চিন্তিত স্বরে বলে, কিন্তু দাদু, অধর্ম কেন হয়? মানুষ কি বুঝতে পারে না যে সে খারাপ কিছু করছে? তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস, এত কঠিন কঠিন প্রশ্ন বলো না। অনেক সময় সেটাই হয়, মানুষ বুঝতেও পারে না যে সে অন্যায় করছে। সে মনে করে সে যেটা করছে সেটা তার কাছের মানুষদের ভালোর জন্যই করছে, কিন্তু সঠিক বোধ বুদ্ধির অভাবে সে ভুল পথে এগিয়ে যায়। কিন্তু কিন্তু কি দাদু? কিন্তু কিছু মানুষ এমনও থাকে যারা সবটা বোঝে, কি ন্যায় আর কি অন্যায়। তা সত্ত্বেও জেনে বুঝে অন্যায় করে, অপরের ক্ষতি করে।
কিন্তু কেন? দাদু কিছু সময় চুপ করেন, তারপর দেব ভাষায় উচ্চারণ করেন এক অজানা শ্লোক। জনামি ধর্মং ন চামি প্রবৃত্তি, জনাম ধর্মং ন চামি নিবৃত্তি, তয়া হৃষিকেশ হৃদয় স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করোমি। মানে? এর মানে হলো, আমি খুব ভালো করেই জানি ধর্ম কি আর অধর্ম কি, কিন্তু সব জেনেও আমার ধর্মে কোনো প্রবৃত্তি নেই আর অধর্মেও কোনো নিবৃত্তি নেই। আমি সেটাই করব যেটা আমার মন চায়। এটা কে বলেছিল জানিস? কে? এই কথাটি বলেছিলেন মহাভারতের সব থেকে বড় খলনায়ক। দুর্যোধন? হ্যাঁ, দুর্যোধন। ভগবান শ্রীকৃষ্ণ যখন শেষ শান্তি প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে এসেছিলেন, তখন এই কথাটি বলেছিল দুর্যোধন। সব জেনে বুঝেও সে অধর্মের পথেই এগোবে, কারণ সেটাই তার মন চায়। তার মানে সব জেনে বুঝেও সে শুধু অন্যায় করে গেছিল, তার শুধু মন চায় বলে? হ্যাঁ, আর যার জন্য তোকে আমার এই শ্লোকটা শোনানো। আমাদের মধ্যে কিছু লোক এমনও থাকে যারা সব জেনে বুঝেও অন্যায় কাজ করে, কারণ সেই কাজটা করে তারা একটা অদ্ভুত বিকৃত মানসিক তৃপ্তি পায়। এরা হয়তো সংখ্যায় খুবই কম, কিন্তু তাহলেও এরা তো আছে। রুকু আর কোনো কথা না বলে তার বড় দাদুর বুকের মধ্যে নিজের মাথাটা গুঁজে দেয়। বৃদ্ধ মানুষটি পরম স্নেহে তার নাতির মাথায় হাত বুলিয়ে দেন আর মৃদু স্বরে বলেন, ভয় পাস না দাদু ভাই। জানিস, যুদ্ধের আগের মুহূর্তে আশীর্বাদ চাইতে আসা দুর্যোধনকে মাতা গান্ধারী কি বলেছিলেন? যত ধর্ম তত জয়, অর্থাৎ ধর্ম যেখানে জয় সেখানে। এ শুধু কুরুক্ষেত্রের যুদ্ধের ভবিষ্যৎ বাণী নয়, এ বাণী চিরন্তন। সব যুগে সব কালে এই বাণী অমর হয়ে রয়েছে। অধর্মের জয় কখনোই হয় না, শেষ পর্যন্ত জয় হবে শুধু ধর্মের। রুকুর মনের আঙিনায় যেন আঁকা হয়ে যায় এই অদ্ভুত লাইনটি। যত ধর্ম তত জয়। ধর্ম যেখানে, জয় শেষ পর্যন্ত সেখানেই আসবে। এক সপ্তাহ পর আবার লাইব্রেরিতে যায় রুকু। গিয়ে দেখে সেন কাকু সিটে নেই, টয়লেটে গিয়েছেন বোধহয়। লাইব্রেরির বইয়ের তাকের সামনে দাঁড়াতেই সবার আগে নজরে পড়ল চন্দ্রগুপ্ত বইটি। আজও সবার অযত্নে পড়ে রয়েছে এক পাশে। একটু একটু করে বইটার দিকে হাত বাড়াতে গিয়েও নিজেকে সামলে নিল রুকু। না, আরও অন্তত এক সপ্তাহের মতো সে এই বইটি নিতে পারবে না, অনুমতি নেই। বিষণ্ণ হয়ে অন্যদিকে ফিরতে গেল, ঠিক সেই সময় তার কানের পাশে কে যেন ফিস ফিস করে বলে উঠল, যেটা তোমার মন চায় তার থেকে পালাচ্ছ কেন? কেউ তো নেই সামনে, নিয়েই নাও না। চিরদিনের মতো ওটা তোমার হয়ে যাবে। তোমার থেকে বেশি যত্ন কি আর কেউ করতে পারবে বইটার? চমকে পেছনে ফিরে তাকায় রুকু। দেখে ঠিক তার পেছনে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে আগের দিনের সেই অদ্ভুত মানুষটি। রুকুর গলা থেকে একটা ক্ষীণ আর্তনাদ যেন বেরিয়ে আসে। আপনি আপনি কি করছেন এখানে? লাইব্রেরিতে মানুষ কি করতে আসে ভাই? রুকু একটু অপ্রস্তুত হয়ে পড়ে। সত্যি তো, কি বোকা বোকা প্রশ্নটাই না করলো ও লোকটাকে। আর কোনো কারণ ছাড়া এত ভয় পাওয়ারই বা কি আছে? ভদ্রলোক আবারও বলে ওঠেন, আচ্ছা, আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন বলো তো? আমি কি এতটাই ভয়ঙ্কর দেখতে? বলে একটা অদ্ভুত হাসি হেসে ওঠেন মানুষটা। রুকু এবার বেশ একটু লজ্জিত হয়ে বলে, না না, একেবারে তা নয়। আসলে আপনি এরকম ভাবে আমার পেছনে এসে দাঁড়ালেন, একটু চমকে গেছিলাম আর কি।
ভদ্রলোক এইবার ঘাড়টা নামিয়ে ফিসফিস করে বললেন, আহা, চমকে না হয় পরে যেও, এখন সময়টাকে কাজে লাগাও। নাও নাও নাও, বইটা চটপট ছড়িয়ে ফেলো। এখন কেউ এখানে নেই আমরা ছাড়া, কেউ টেরও পাবে না। এ আপনি কি বলছেন? এ তো চুরি করা। হ্যাঁ হ্যাঁ জানি, না বলে নেওয়া চুরি করা। এই তো, এই বই লাইব্রেরির সম্পত্তি, এইভাবে কেউ নিতে পারে না, কাজটা অন্যায়, সব জানি। কিন্তু একবার ভেবে দেখো তো, বইটা কতদিন পড়েছিল ধুলোর মধ্যে। তুমিই প্রথমবার এসে ওটাকে নিজের কাছে নিয়ে গেলে। এতদিন পর বইটা কেউ পড়ল, তারপর আবার সেই ধুলোর মধ্যেই নামিয়ে রাখবে, শুধু এই জন্য যে বইটা লাইব্রেরির কেনা? না, সেন কাকুর সঙ্গে আমি কথা বলছি, ওনাকে আরেকবার রিকোয়েস্ট করব যাতে বইটা এবার নিতে পারি। না হলে আর কি, পরের সপ্তাহে এসে নেব। তোমাকে বারবার অনুরোধ করতে আমি নিজেই তো শুনেছি শেষ দিন। কি হলো? কেউ কথায় কোনো কান দিল? আর পরের দিনের কথা বলছো। পরের দিন যদি কেউ এসে তোমার আগেই বইটা নিয়ে নেয়, তখন? তারপর সে যদি বইটা পুরোপুরি ছেপে দেয়, তখন? যদি দুদিন পর বইয়ের পাতাগুলো কোনো একটা মুড়ির ঠোঙায় খুঁজে পাও, তখন? তখন কি করবে? না না, এসব কি বলছেন আপনি? রুকু বিদ্যুৎ স্পৃষ্টের মতো প্রায় লাফিয়ে ওঠে, কিন্তু তারপরেই যেন আতঙ্কে জমে যায়। উনি যা বলছেন সেটাই যদি সত্যি হয়? ভদ্রলোক তখনও বলে চলেছেন, তার থেকে উচিত হবে তুমি বইটা এখন নিজের কাছেই লুকিয়ে নাও। যেটা তোমার মন চাই সেটাই করো। দেখবে বইটা নিজের করে নিয়ে যে তৃপ্তিটা তুমি পাবে, তার কোনো কিছুতে নেই। রুকু এক দৃষ্টিতে তাকিয়ে রইল বইটির দিকে। কি করবে সে? বই এভাবে চুরি করে নেওয়া তো অন্যায়। সে এই ধরনের কাজ করার কথা কোনোদিন ভাবতেও পারেনি। কিন্তু লোকটার কথা মতো সত্যি যদি বইটার জন্য ওই পরিণাম অপেক্ষা করে, ওর একটা ছোট্ট অন্যায় কাজের জন্য যদি বইটা বেঁচে যায়, তাহলে তাতে ভুল কি? ভদ্রলোক এবার ওর ঘাড়ের কাছে নিজের মুখটা এনে ফিস ফিসে স্বরে বলে চলেছেন, আরে কি করছো কি? আর দেরি করো না, তাড়াতাড়ি তুলে নাও বইটা। সেনবাবু যে কোনো মুহূর্তে চলে আসবেন, আর উনি একবার চলে এলে তোমার আর কিচ্ছু করার থাকবে না। আমি নিশ্চিত বছরখানেক পর তুমি দেখতে পাবে এই বইয়ের পাতার ঠোঙায় তুমি তেলে ভাজা বা ঝালমুড়ি খাচ্ছ। কি তখন মেনে নিতে পারবে তো দৃশ্যটা? নিজেকে সেই দিনের সেই অপরাধ বোধ থেকে মুক্তি দিতে পারবে তো, যে তুমি চাইলেই এই ভবিষ্যৎকে ঠেকাতে পারতে? রুকু যেন আর কিছুতেই ভাবতে পারছে না। তার চোখের সামনে শুধু একটাই দৃশ্য ভাসছে। বইটির একটি জরাজীর্ণ পাতা ঠোঙা হিসেবে ব্যবহার হচ্ছে। বাকি পাতাগুলো কোথায় হারিয়ে গিয়েছে কেউ জানে না। একটা তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে এলো রুকুর গলা দিয়ে। আর কিচ্ছু না ভেবে এক ছোঁ মেরে বইটা টেনে নিয়ে প্রায় দৌড়ে লাইব্রেরি থেকে বাইরে বেরিয়ে এলো সে। বাইরের রাস্তায় বেরিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেয় রুকু। তার সমস্ত কপাল মাথা থেকে ঘাম গড়াচ্ছে। বুকের কাছে বইটা যেন ভীষণ ভারী হয়ে উঠেছে। মাথার মধ্যে অনেকগুলো চিন্তার স্রোত যেন একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। কি করলো এটা সে? বইটা চুরি করলো? কাজটা অন্যায় হলো না তো? তার ভেতর থেকে কেউ যেন বলে উঠল, এখনো সময় আছে রুকু, বইটা ফেরত দিয়ে আয়। এমন সময় একটা ভারী হাত মুহূর্তের মধ্যে নেমে আসে তার কাঁধে। শিউরে ওঠে রুকু। তার পাশে এসে দাঁড়িয়েছে সেই মানুষটি, সেই তার কাটা পাঠক। একটা ধূর্ত হাসিতে নিজের মুখটা ভরিয়ে তুলে ভদ্রলোক বললেন, কি ভাবছ এত? যা করছো তাতে ভুল কি? একটা বইকে সম্মান দিয়েছ, সযত্নে নিজের বুকের কাছে লুকিয়ে রেখেছ, এতে অন্যায় কোথায়? কিন্তু তাই বলে চুরি করলাম? চুরি করা তো অন্যায়। ভাঙা স্বরে কোনো মতে বলে ওঠে রুকু। ভদ্রলোক একটু ঘুরে দাঁড়ানোর দিকে, তারপর গভীর স্বরে বলে ওঠেন, এখন তুমি ছোট, তাই আমার কথার অর্থ হয়তো তুমি বুঝবে না। তাও বলছি, এই জগতে ন্যায় অন্যায় কোনোটারই আসলে কোনো মূল্য নেই। মূল্য আছে শুধু একটা,
একটাই জিনিসের, আর তা হলো সামর্থ্য। নিজের মনের বাসনাকে পূর্ণ করার সামর্থ্য। রুকু বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে ভদ্রলোকের দিকে। এনার কথাগুলোর সমস্ত অর্থ যে সেদিন বুঝতে পারে সে, তা নয়, কিন্তু ছোট্ট রুকুর মনের মধ্যে এইটুকু অন্তত অনুভব করে যে এই মানুষটি সাধারণ কেউ নয়। কোনো এক ভিন্ন সত্তা লুকিয়ে আছে এই লোকটার ধূর্ত দুটি চোখের আড়ালে। ভদ্রলোক ওকে চুপ দেখে আবার হেসে বলে ওঠেন, আরে তুমি তো দেখছি সত্যি ভীষণ ঘাবড়ে গেছো। ট্রাস্ট মি, এত ঘাবড়ে যাওয়ার মতো কিচ্ছু হয়নি। তুমি যা করেছো একদম ঠিক করেছো। আচ্ছা, তোমার বাড়ি কোথায় বলো তো? চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। এইভাবে নার্ভাস অবস্থায় তোমাকে রাস্তায় ছাড়াটা একদম ঠিক হবে না। রুকু দুর্বল স্বরে কোনো মতে তাকে নিজের ঠিকানাটুকু জানাতে ভদ্রলোক হাসি মুখে তাকে নিয়ে তার বাড়ির দিকে হাঁটা শুরু করে। পথের টুকরো টুকরো কথায় নিজেই নিজের বিষয়ে অল্প বিস্তর কিছু তথ্য জানায় রুকুকে। আমার নাম নিশীথ রায়। শহরের প্রান্তে প্রকাণ্ড পুরনো বাড়িটা ভাড়া নিয়ে কিছুদিন হলো এসেছি। আমার কোনো আত্মীয় স্বজন নেই। হ্যাঁ, একাই দিব্যি আছি। একটাই শখ, বই পড়া। আর বিশেষ পছন্দের বই নিজের সংগ্রহে রাখা। এই নিয়েই দিব্যি আছি। হাঁটতে হাঁটতে নিশীথবাবুর সঙ্গে রুকু এসে পৌঁছয় বাড়ির সামনে। দেখে কয়েকজন ছেলে এসে জড়ো হয়েছে সেখানে। কি নিয়ে যেন ভীষণ কথা কাটাকাটি হচ্ছে। আর ছেলেগুলোর সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে তার বড় দাদু গম্ভীর স্বরে বলছেন, তোমাদের কোনো রকম সাহায্য করা আমার পক্ষে অসম্ভব। যে আদর্শ নিয়ে তোমরা এই পথে এগিয়েছিলে তা আজ মৃত। নিজেদের লক্ষ্য থেকে অনেক আগেই সরে গিয়ে আজ তোমরা অকারণে শুধু কিছু নিরীহ মানুষের প্রাণ নিয়ে চলেছ। এইভাবে কিছু নিরীহ মানুষের উপর অত্যাচার করে কখনো যুগ বদল হতে পারে না। তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে। জটলার মধ্যে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কাটা কাটা স্বরে বলে ওঠে, তবে এটাই কি আপনার শেষ কথা স্যার? বড় দাদু ছেলেটির চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠেন, হ্যাঁ তাই। ছেলেটি একটু সময়ের জন্য চুপ করে, তারপর বলে, কাজটা ভালো করলেন না স্যার। এই বয়সে ঝামেলায় না জড়ালেই বোধহয় ভালো করতেন। এর ফলটা ভালো নাও হতে পারে। এই চল রে। কথা শেষ করে নিজের দল বল নিয়ে ঝড়ের মতন ওদের বাড়ির সদর দরজা পার করে বেরিয়ে চলে যায় ছেলেটি। রুকু দেখে বড় দাদুর পাশে ত্রস্তভাবে দাঁড়িয়ে রয়েছে ওর মা। ওরা বেরিয়ে যেতেই মা চিন্তিত স্বরে বলে ওঠেন, জেঠু, ওরা যদি পরে এই নিয়ে কোনো ঝামেলা করে, এমনিতেই শহরের যা অবস্থা, এর কোনো খারাপ ফল হবে না তো? বড় দাদু ওর মায়ের দিকে তাকিয়ে অল্প হাসেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে মাথা নিচু করে মেনে নিলেই বরং খারাপ ফল হতো বৌমা। আজ আমরা সবাই চুপচাপ ওদের কথা মেনে নিয়েছি বলেই ওরা আজ ওদের আদর্শ থেকে এতটা দূরে সরে আসছে। যদি আগেই প্রতিবাদটা করতুম তাহলে হয়তো। এর মধ্যে রুকু নিশীথবাবুকে সঙ্গে করে সদর দরজা দিয়ে ভেতরে এসে ঢোকে। রুকুর মা ব্যস্ত হয়ে বলে ওঠেন, কি রে, এত তাড়াতাড়ি ফিরে এলি? লাইব্রেরি বন্ধ নাকি? আর ইনি? আজ লাইব্রেরিতে ভালো লাগছিল না মা, বইটাও ইস্যু হয়ে গেল, তাই চলে এলাম। এটা নিশীথ কাকু, লাইব্রেরিতেই দেখা হলো। উনি এখানে নতুন এসেছেন, তাই আমাদের বাড়িতে একবার নিয়ে এলাম। আচ্ছা, ওরা কারা ছিল? ছাড় তো ওদের কথা, ছেলে ছোকরার দল। কিন্তু তোর হাতে যে দেখছি আবার সেই চন্দ্রগুপ্ত, মানে ইস্যু করানোর জন্য পল্লবকে শেষ অবধি রাজি করিয়ে ছাড়লি। তুই পারিসও বটে, আর ভালো করেছিস ওনাকে এনে। নমস্কার নিষেধবাবু, আসুন আসুন, ভেতরে আসুন। আমি রুকুর বড় দাদু মৃন্ময় মুখার্জি। নমস্কার দাদা,
রুকুবাবু আপনাদের কথা, বিশেষ করে আপনার সংগ্রহের বইয়ের কথা এইটুকু পথে আস্তে আস্তে এতবার বলেছে যে আমি আর না এসে থাকতে পারলাম না। ও এমন কিছু না, আর রুকুও যেমন। আপনি আসুন না বৌমা, ওনার জন্য একটু চা। হ্যাঁ হ্যাঁ জেঠু, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। না না, আজ নয়, আজ শুধু আপনার বইগুলো দেখেই চলে যাব। পরে না হয় একদিন সময় করে এসে আপনাদের আতিথেয়তার পূর্ণ সদ্ব্যবহার করে যাব। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই আসুন আসুন আসুন। রুকুকে সঙ্গে নিয়ে নিশীথবাবু এসে ঢোকেন ওর বড় দাদু স্টাডিতে। মাঝারি মাপের ঘরটায় চারিদিকে দেওয়ালে কাঁচের আলমারিতে একটার পর একটা বই সুবিন্যস্ত অবস্থায় সাজানো আছে। সামনের টেবিলটাতে ছড়ানো ছেটানো আরো কিছু বই। নিশীথবাবু এক মুহূর্তের জন্য চারদিকে চোখ বুলিয়ে নেন, তারপর কেমন একটা জড়ানো স্বরে বলেন, বাহ, অপূর্ব! আপনার বইয়ের কালেকশন তো সত্যি অনবদ্য। তারপর রুকুর দাদুর দিকে ফিরে অদ্ভুত স্বরে বলে ওঠেন, আর এই সমস্ত বইয়ের মধ্যে এমন কোনো বিশেষ বই আছে নাকি যা সব থেকে বেশি দামি, এমনকি নিজের প্রাণের থেকেও? ভদ্রলোকের কথায় খানিক বিস্মিত হয়ে যান বড় দাদু। তিনি কিছু বলার আগেই রুকু সহোৎসাহে বলে ওঠে, হ্যাঁ আছেই তো, ওই দেখুন না, ওই সংস্কৃত মহাভারতটা, এশিয়াটিক সোসাইটির থেকে কোন কালে প্রকাশিত বইটা। ওটা বড় দাদুর প্রাণ, আমারও ওটায় হাত দেওয়া বারণ। কথাটা শুনে নিশীথবাবু এক এক পা করে এগিয়ে গেলেন টেবিলে পড়ে থাকা প্রকাণ্ড বইটির দিকে। বইটির কাছে এগিয়ে যেতেই তার দৃষ্টি যেন কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ বদলে গেল। একটা অদ্ভুত চাপা উত্তেজনা, একটা উগ্র বাসনা যেন প্রতি মুহূর্তে ফুটে উঠছে তার ওই দুই চোখে। বইটির দিকে ধীরে ধীরে তার একটি হাত বাড়িয়ে দিলেন ভদ্রলোক। এমন সময় রুকুর বড় দাদু ভারী স্বরে বললেন, এদিকে আসুন নিশীথবাবু, আপনাকে আরো কিছু দুষ্প্রাপ্য বই দেখানোর আছে। কিছুক্ষণের জন্য যেন থমকে গেলেন নিশীথ রায়। তারপর একটা অদ্ভুত হাসি ঠোঁটে নিয়ে পিছনে ফিরে তাকালেন, একটু হেসে বললেন, না, আজ থাক মৃন্ময় বাবু, অনেক দেরি হয়ে গেল। পরে একদিন এসে আপনার সমস্ত অমূল্য রত্নগুলো দেখে যাব না হয়। আচ্ছা আসি, চললুম রঘুবাবু। বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান নিশীথ রায়। তার ফেলে যাওয়া পথের দিকে তাকিয়ে গভীর চিন্তার স্বরে বড় দাদু নিজের মনেই বলে ওঠেন, স্ট্রেঞ্জ। কিছু বললে দাদু? রুকু এগিয়ে এসে কৌতূহলের সঙ্গে প্রশ্ন করে। বড় দাদু যেন কিছু সময়ের জন্য ডুবে গিয়েছিলেন কোনো এক গভীর চিন্তার জগতে। রুকুর প্রশ্নে বাস্তব জগতে ফিরে আসেন। হ্যাঁ, না রে, না, কিছু না। যা, তুই এবার গিয়ে ফ্রেশ হয়ে নে, পড়তে বসতে হবে তো, সামনেই পরীক্ষা। চুপচাপ দাদুর ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এসে পড়ার টেবিলের এক পাশে রুকু যত্ন করে নামিয়ে রাখল সেই বইটি। লাইব্রেরি থেকে কাউকে না বলে নিয়ে আসা চন্দ্রগুপ্ত। রাতের খাওয়া দাওয়ার পর আচমকা রুকুর ঘরে এসে ঢোকেন বড় দাদু। রুকু তখন চন্দ্রগুপ্তে মুদ হয়ে আছে। দাদুকে দেখে তাড়াতাড়ি বইটা নামিয়ে সে বলে, কিছু বলবে? একটু আগেই পল্লবের সঙ্গে কথা হলো ফোনে, লাইব্রেরির কিছু ডোনেশনের বিষয়ে মেইনলি। কথা প্রসঙ্গে পল্লব বলল তোকে একটু বুঝিয়ে বলতে যে পরের সপ্তাহে এসে তোর চন্দ্রগুপ্ত ইস্যু করিয়ে নিতে। তুই আগের দিন গেছিলি, ও তোকে বলেছিল 2 সপ্তাহের আগে ও বই ইস্যু করাতে পারবে না। বলল তুই যেন মন খারাপ না করিস। আর আজ তুই লাইব্রেরিতে গেছিস কিনা সেরকম কোনো কথা কিন্তু ও বলেনি। যদি এই বইটা তুই আজ পল্লবের কাছ থেকে ইস্যু না করিয়ে থাকিস, তবে কোত্থেকে পেলি এটা রুকু? রুকু মাথা নিচু করে বসে থাকে। বড় দাদু এবার গম্ভীর স্বরে বলেন, উত্তর দাও রুকু।
কোথা থেকে তুমি এই বইটা জোগাড় করেছ? রুকু মাথা নিচু করে কাঁপা স্বরে কোনো মতে বলে ওঠে, লাইব্রেরি থেকেই দাদু। সেন কাকু ছিলেন না, আমি মানে ওই না বলে। কিছু সময়ের জন্য যেন একটা স্তব্ধতা নেমে আসে রুকুর ঘরটায়। নীরব রুকু বুঝতে পারে যে বড় দাদুর তীব্র দৃষ্টি সোজা নেমে এসেছে তার দিকে। এই দৃষ্টির সামনে চোখ তুলে তাকানোর ক্ষমতা তার নেই। হঠাৎ একটা ভারী হাত নেমে আসে রুকুর কাঁধে। রুকু চমকে গিয়ে তাকিয়ে দেখে বড় দাদু তার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। রাগ বা তিরস্কার নেই তার দৃষ্টিতে, শুধু আঁকা আছে এক গভীর প্রশ্ন। রুকুর পাশে বসে ঠান্ডা গলায় তিনি বললেন, কিন্তু কেন রুকু? কেন তুমি এই কাজ করতে গেলে? তুমি জানো না চুরি করা অন্যায়? রুকু দিশে হারার মতো ফিরে তাকায় তার দাদুর দিকে। তারপর অস্থির স্বরে বলে ওঠে, কিন্তু দাদু, ওই বইটা অযত্নে ওখানে পড়েছিল বহুদিন, কেউ ফিরেও তাকায়নি। ওখানে এভাবে পড়ে থাকলে তো বইটা নষ্ট হয়ে যাবে। যদি কোনোদিনও ওরা ওটা ডাস্টবিনে ফেলে দেয়, বা যদি কোনোদিনও ওটা রদ্দি কাগজারের কাছে বিক্রি দেয়, তখন? দাদু রুকুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, সব জিনিসের যেমন একটা সৃষ্টি আছে তেমন বিনাশও আছে দাদু ভাই। মানুষ যেমন সারা জীবন বাঁচে না, একদিন তাকে মরতে হয়, তেমনি পৃথিবীর অন্যান্য বস্তুকেও। কিন্তু সেই নিয়মকে ভাঙতে তুমি যেটা করেছ সেটা অন্যায় বাবা। যে জিনিস তোমার নয় সেই জিনিস তুমি এইভাবে চুরি করে আনতে পারো না, তাকে রক্ষা করতেও নয়। তুমি যদি সত্যি বইটাকে বাঁচাতে চাও তাহলে বইটাকে সুন্দর করে বাঁধিয়ে আবার লাইব্রেরিতে ফেরত দাও, আর নিজের ভুল সবার সামনে স্বীকার করে নাও। বিশ্বাস করো, একটু হয়তো খারাপ লাগবে, প্রথমে মন কাঁদবে, কিন্তু একবার যদি নিজের মনের উপর নিয়ন্ত্রণ এনে এই উচিত কাজটা করতে পারো, তাহলে ভেতর থেকে যে শান্তিটা পাবে তার কোনো তুলনা নেই। কিন্তু দাদু, ওই বইটা এখন ফেরত দিলে সেন কাকু ভীষণ রেগে যাবেন, হয়তো সবার সামনে আমাকে চোর বলবেন। আমি কিরম ভাবে ওনার মুখোমুখি হব? পল্লব যখন আমাকে ফোন করেছিল, আমি চাইলে তখনই তাকে সত্যিটা জানাতে পারতাম, কিন্তু আমি তো চাই না। আমি জানি আমার দাদু ভাই হয়তো কিছু সময়ের জন্য ভুল করতে পারে, কিন্তু সেই ভুল স্বীকার করার মতো সৎ সাহসও তার আছে। আমি জানি তুমি পারবে সবার সামনে বইটা ফেরত দিতে, সেই ক্ষমতা তোমার আছে। আমি এই বিষয়ে তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না রুকু। অপেক্ষা করব এই খবরটার যে তুমি সৎ সাহস দেখিয়ে সবার সামনে নিজের ভুল স্বীকার করে নিতে পেরেছ। বলে রুকুর মাথায় সস্নেহে হাত বুলিয়ে ঘর থেকে বেরিয়ে যান বড়দাদু। রুকু স্তব্ধভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর সামনে পড়ে থাকা পাতলা বইটির দিকে। এর এক সপ্তাহ পর বইটি হাতে নিয়ে লাইব্রেরির দিকে এগোয় রুকু। নিজের জমানো হাত খরচের সামান্য টাকা দিয়ে অতি কষ্টে বইটি বাঁধিয়ে নিয়েছে সে। আর যেভাবেই হোক বইটি সে সেন কাকুর কাছে ফেরত দিয়ে আসবেই। কাল থেকে তার অ্যানুয়াল পরীক্ষা শুরু, আর তার আগেই সে স্বীকার করে নিতে চায় তার করা অপরাধ। রুকু লাইব্রেরিতে ঢুকতে যাবে, আশঙ্কা পেছন থেকে কে যেন ডেকে ওঠে, আরে রুকু বাবু যে, এতদিন পর কি খবর? রুকু চমকে গিয়ে পেছনে ফিরে দেখে তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন নিশীথ রায়। আগের দিনের মতোই আজও তার ঠোঁটের কোণে লেগে আছে সেই অদ্ভুত বাঁকা হাসিটা। নিশীথবাবু এগিয়ে আসেন তার দিকে। রুকু একটা শুকনো হাসি হেসে বলে ওঠে, হ্যাঁ, বইটা ফেরত দিতে এসেছিলাম। তীক্ষ্ণ দৃষ্টিতে বইটির দিকে একবার তাকায় নিশীথবাবু, তারপর হেসে বলে ওঠেন, তাহলে শেষ পর্যন্ত বইটা ফেরত দিতেই এলে রুকু বাবু? নিজের কাছে নিজের পছন্দের জিনিসটাকে ধরে রাখতে পারলে না তো?
রুকুর কেমন একটা অস্বস্তি হতে থাকে। তার ভেতরের সংকল্প সাহস যেন একটু একটু করে গলে পড়ছে মেরুদণ্ড বেয়ে। জোর করে নিজের ইচ্ছেটাকে ধরে রেখে সে দৃঢ় স্বরে বলে ওঠে, হ্যাঁ কাকু, এটা ঠিক না। যেটা আমার না তা আমি এরকমভাবে চুরি করতে পারি না। কাল থেকে আমার ফাইনাল পরীক্ষা শুরু, তার আগেই আমি এই বইটা ফেরত দেব। রুকুর দিকে তাকিয়ে কেমন একটা বিকৃত হাসি হেসে ওঠেন নিশীথ রায়। তারপর কৌতুকের স্বরে বলে ওঠেন, তা ভালো, তা ভালো। যে কাজ করতে মন চায় তা তাড়াতাড়ি সেরে নেওয়া মঙ্গল। কিন্তু রুকুবাবু, একটা সমস্যা আছে। যে কি সমস্যা? আজ যে লাইব্রেরি বন্ধ, আমি একটু আগে ঘুরে এলাম, এখন গিয়ে কোনো লাভ নেই। আজকেই বন্ধ? এবার কাল থেকে আমার পরীক্ষা শুরু, আমি তো আর আসতেও পারবো না। আবার বইটা হাতে করে বাড়ি নিয়ে যেতে হবে আমাকে। তাছাড়া আর উপায় কি বলো? আপাতত বাড়ি নিয়ে যাও, পরীক্ষার পর আবার এসে ফেরত দিয়ে যেও না হয়। আপনি বুঝতে পারছেন না কাকু, আমি অনেক কষ্টে নিজেকে বুঝিয়ে বইটা ফেরত দিতে এসেছি। এই বইটা আমি আর কোনো মতেই বাড়িতে নিয়ে যেতে চাই না। এই রে, তাহলে তো ভারী সমস্যা। বাড়িও নিয়ে যেতে পারছো না, অথচ লাইব্রেরিও বন্ধ। তা যদি তোমার আপত্তি না থাকে তবে একটা কাজ করতে পারো। কি? আমার বাড়িতে চলো, ওখানেই রেখে এসো না হয় বইটা। পরীক্ষা হয়ে গেলে আবার ফেরত নিয়ে লাইব্রেরিতে দিয়ে আসবে। এই ফাঁকে আমার বাড়িটাও তোমার দেখা হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে তোমার বাড়ি ফেরার পথেই পড়বে। যাবে? রুকু একটু যেন দিশেহারা হয়ে পড়ে। কি করবে সে? এই বইটা বাড়িতেও আর নিয়ে যেতে চাইছে না, অথচ ভদ্রলোককে সে ভালো করে চেনেও না। এই অবস্থায় তার বাড়িতে কিভাবে সে বইটা রেখে যায়? নিশীথবাবু সামান্য হেসে রুকুর দিকে এক পা এগিয়ে এসে প্রায় ফিস ফিস শব্দে বলে ওঠেন, চিন্তা করো না, তোমার বইটা আমি জোর করে কেড়ে নেব না। এতটাও দামি নয় বইটা আমার কাছে। রুকুর লজ্জায় লাল হয়ে যায়। ইমা, নানা কাকু, এই আপনি কি বলছেন? চলুন আপনার বাড়িতেই বইটা কিছুদিনের জন্য রেখে দেবো আপাতত। চলো। শহরের এক প্রান্তে নিশীথবাবুর প্রকাণ্ড অট্টালিকার মতো বাড়িতে আসে রুকু। অবাক হয়ে দেখে এত বিশাল বাড়ি, অথচ একটা মানুষও নেই। কয়েক ডজন লম্বা বারান্দা পার করে তারা এসে ঢোকে নিশীথবাবুর স্টাডিতে। প্রকাণ্ড একটা হলঘর, আর সারি সারি কাঁচের আলমারি দিয়ে সাজানো। তার প্রতিটি আলমারিতে অসংখ্য বই। রুকু অবাক হয়ে তাকিয়ে থাকে এই বইয়ের সাম্রাজ্যের দিকে। নিশীথবাবু অল্প হেসে রুকুর কানের কাছে এসে বলে ওঠেন, কি দেখছ রুকু বাবু? এগিয়ে যাও, যে বই তোমার মন চায় তুলে নাও, কেউ তোমায় আটকাবে না। প্রচন্ড বিস্ময় রুকু এক পা করে এগিয়ে যায় এক একটি আলমারির দিকে। প্রতিটা আলমারি অসংখ্য দুষ্প্রাপ্য বইতে সাজানো। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, প্রতিটা বই অনেক অনেক পুরনো, যেন কোনো সুদূর অতীতের গন্ধ মেখে কারোর অপেক্ষায় দিন গুনছে। আচমকা নিশীথবাবু রুকুকে ডাকে, রুকু বাবু, এই দিকে এসো একবার। এই যে এই বইগুলো দেখো, আমার কালেকশনের সেরা রত্নগুলো দেখো একবার। সেগুন কাঠে গড়া কারুকার্যময় একটা প্রকাণ্ড আলমারির সামনে গিয়ে দাঁড়ায় রুকু। এই আলমারিটিতে বইয়ের সংখ্যা অন্যান্যগুলোর থেকে কিছু কম, কিন্তু প্রতিটা বই যেন বড় বেশি যত্ন করে সাজানো। আপাদ মস্তক মলাট দিয়ে ঘেরা, তার উপর ন্যাপথলিন গুঁড়ো করে ছড়ানো আছে প্রতিটি বইয়ের আনাচে কানাচে। রুকু কিন্তু ঠিক বুঝতে পারল না এই আলমারির বইগুলোতে কি এমন বিশেষত্ব আছে যা অন্য বইগুলোতে নেই। আলমারি থেকে একটা বই বার করে হাতে নিয়ে একটা জিজ্ঞাসু দৃষ্টিতে সে তাকিয়ে থাকে নিশীথবাবুর দিকে। একটা অদ্ভুত পাগলাটে হাসি হেসে ওঠেন নিশীথবাবু। তারপর রুকুর কানের কাছে নিজের মুখটা এনে ফিস ফিস স্বরে বলে ওঠেন, এই প্রতিটা বই ভীষণ স্পেশাল রুকু বাবু। এর প্রত্যেকটা বই যে অনেকের অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা দিয়ে করা।
ধরে দেখো রুকুবাবু, ধরে দেখো। দেখো, হয়তো কোনো জীবনের স্পন্দনের আভাসও পেয়ে যেতে পারো, যেমন আমি পাই। রুকুর হঠাৎ মনে হলো ওর হাতে ধরে থাকা বইটা যেন কোনো কারণে একটু কেঁপে উঠল। একটা ঠান্ডা আতঙ্কের স্রোত রুকুর মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। কেন জানি না মনে হলো ওর চারিপাশের পরিবেশ ক্রমশ ভারী হয়ে আসছে। ওর ভেতর থেকে কেউ যেন বলে উঠল, এই জায়গা ভালো নয়, এখান থেকে পালা, শিগগির পালা। রুকু চন্দ্রগুপ্ত বইটা একটা টেবিলে নামিয়ে রেখে কাঁপা স্বরে বলল, এবার আমাকে বেরোতে হবে কাকু, কাল থেকে পরীক্ষা, আর দেরি করাটা ঠিক হবে না। নিশীথ রায় আর একটিও কথা বললেন না, শুধু একটু হেসে সরে দাঁড়ালেন। রুকু দ্রুত পায়ে বেরিয়ে আসে হলঘর পেরিয়ে। শুধু পেরিয়ে আসবার মুখে একবার ফিরে তাকিয়ে দেখে সেই অদ্ভুত পাগলাটে হাসিটা মুখে মেখে নিয়ে তার পথের দিকে তখনও এক দৃষ্টি তাকিয়ে আছেন নিশীথ রায়। আর এই প্রথমবার হয়তো না বুঝেই ছোট্ট রুকু অনুভব করে কেন নিশীথ রায়কে লোকে বলে তার কাটা পাঠক। পরের কিছুদিন যেন অতি দ্রুত তালে কেটে যায়। পরীক্ষা, পড়াশোনা এইসবের চাপে আর অন্য কিছু ভাবার সময় পায়নি রুকু। বড় দাদু বইটার বিষয়ে আর এর মধ্যে কিছু বলেননি। ও যে বইটা নিজের সামান্য হাত খরচের টাকায় বাঁধিয়ে নিয়েছে সেটা উনি জানতে পেরেছিলেন। একটা অল্প হাসি ফুটে উঠেছিল ওনার মুখটায়, কিন্তু কিছু বলেননি। বোধহয় অপেক্ষা করছিলেন ওর বইটা ফেরত দিয়ে আসবার খবরের জন্য। বুঝতে পেরেছিলেন পরীক্ষার দিনগুলো পার হয়ে গেলেই তার নাতি তার শিক্ষার মান রেখে নিজের ভুল সবার সামনে স্বীকার করে নেবেই। একের পর এক পরীক্ষা দ্রুত পার হয়ে যায়। অপেক্ষায় থাকে রুকু তার শেষ পরীক্ষার। আর অবশেষে সেই দিনটাও আসে, যে দিনটা রুকু কোনো দিনও ভুলতে পারেনি তার সুদূর ভবিষ্যতে। 11ই মার্চ, ফাইনাল পরীক্ষার শেষ দিন। জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল তার। সকালবেলা বড় দাদুকে প্রণাম করে ব্যাগ কাঁধে নিয়ে মায়ের সঙ্গে বেরিয়ে পড়েছিল পরীক্ষার হলের উদ্দেশ্যে। পরীক্ষা দিয়ে যখন মায়ের সঙ্গে বাড়ি ফিরেছিল তখন প্রায় বিকেল 4টে। বাড়ির বাইরে এসে রুকু আর তার মা দুজনেই একটু অবাক হয়েছিল। সদর দরজাটা খোলা। একটু বিস্মিত হয়ে দ্রুত পায়ে ঘরের মধ্যে ঢুকে আরো বেশি অবাক হয়েছিলেন রুকুর মা। বড় দাদুর কোথাও পাত্তা নেই। পরীক্ষার দিনগুলোতে রুকু বাড়িতে ফিরে এলেই সবার আগে ছুটে আসতেন এই মানুষটি। কেমন পরীক্ষা হলো তার আদরের নাতির সেইটা না জানা পর্যন্ত একটুও শান্তি পেতেন না বুড়ো মানুষটি। কিন্তু আজ দরজা খোলা রেখে কোথায় অদৃশ্য হয়ে গেলেন তিনি? বড় দাদুর স্টাডির দিকে দ্রুত পায়ে এগিয়ে যান রুকুর মা। আর তারপরেই রুকুর কানে ভেসে আসে তার মায়ের একটা গগনভেদী তীক্ষ্ণ আর্তনাদ। ভয় শিংড়ে উঠে এক দৌড়ে ছুটে গিয়ে বড় দাদুর স্টাডিতে ঢোকে রুকু। আর ঢুকেই দেখতে পায় এক বিভৎস দৃশ্য। রুকু দেখে মেঝের উপর নিষ্প্রাণ শরীরে পড়ে রয়েছেন তার বড় দাদু। পিঠ দিয়ে একটা লাল রক্তের ধারা বেরিয়ে এসে সাদা পাথরের মেঝেটার বুকে যেন এঁকে দিয়েছে একটা তাজা রক্ত গোলাপ। দাদুর 2 হাত সামনের দিকে বাড়ানো, মনে হচ্ছে যেন 2 হাত বাড়িয়ে আপ্রাণ শক্তিতে কিছু একটা ধরে রাখতে চেয়েছিলেন। আর তার 2 চোখে যেন লেগে রয়েছে একটা গভীর যন্ত্রণা ও অসহায়তার ছাপ। যেন বড় প্রিয় কিছুকে হারানোর তীব্র বিষাদ লেগে রয়েছে তার মৃত মুখটিতে। আর সহ্য করতে পারেনি রুকু। নিজের জ্ঞান হারিয়ে ফেলেছিল সে। সময় কারোর জন্যই থেমে থাকে না। তাই এই ভয়ঙ্কর দিনটাকেও
অনায়াসেই পার করে এক একটা দিনের হাত ধরে এগিয়ে চলে সে, কিন্তু থমকে থেমে যায় রুকু। বড় দাদুর মৃত্যুর ট্রমাটা কিছুতেই মেনে নিতে পারে না সে। দু চোখ বন্ধ করলেই তার বুকের ভেতরটুকু অবধি জমিয়ে দিয়ে সামনে ফুটে উঠত সেই দিনের সেই বিভৎস ছবি। ধবধবে সাদা মেঝে রাঙিয়ে দেওয়া এক রাশ রক্তের মধ্যে অসহায়ের মতো পড়ে আছে তার বড় দাদুর নিষ্প্রাণ শরীর। পোস্টমর্টমে জানা গিয়েছিল ধারালো ছোড়ার আঘাতে মারা গিয়েছেন তিনি। প্রথমে পিঠে, তারপর বুকের কাছে ধারালো ছোড়া দিয়ে নৃশংসভাবে কেউ একের পর এক আঘাত করে গিয়েছে। আর শেষ মুহূর্তেও নিজের অমানসিক যন্ত্রণার তোয়াক্কা না করে যেন কোনো কিছুকে ধরে রাখতে চেয়েছিলেন অসহায় বৃদ্ধ মানুষটি। শ্রাদ্ধ শান্তি সহ পুলিশি ঝামেলা কিছুটা মিটে যাওয়ার পর সাহসে ভর করে একদিন বড় দাদু স্টাডিতে গিয়ে আরেকবার ঢোকে রুকু। সমস্ত বইগুলো ঠিক আগের মতোই সাজানো আছে, টেবিলের সামনে চেয়ারটা অবধি ঠিক আগের মতো করেই রাখা। মনে হচ্ছে যেন এক্ষুনি ঘরে এসে ঢুকবেন বড় দাদু, তারপর আগের মতোই তার মাথায় হাত দিয়ে বলে উঠবেন, কিরে, আজ কি গল্প শুনবি? ইতিহাসের না পুরাণের? রুকুর চোখের সামনেটা যেন ক্রমশ ঝাপসা হয়ে উঠছে। গলার কাছ থেকে একটা বাষ্পকুণ্ড যেন একটু একটু করে পাক খেয়ে উপরের দিকে উঠে আসছে। সে আর নিজেকে সামলাতে পারে না। তার ভেতরে জমে থাকা সমস্ত যন্ত্রণা, কষ্ট, রাগ যেন একটু একটু করে ঝরে পড়তে থাকে তার সামনের পড়ার টেবিলটার উপরে। ঝাপসা চোখে টেবিলটার উপরে আস্তে আস্তে হাত বোলাতে থাকে সে। এই টেবিলটাতেই মহাভারতটা রেখে রোজ পড়ে শোনাতো না বড় দাদু? কিন্তু সেই বইটা কোথায়? এই কদিন না রুকু আর না তার বাড়ির লোকজন কারোরই খেয়াল হয়নি বইটার কথা। গেল কোথায় বইটা? স্টাডির সমস্ত বই একটা একটা করে বের করে তোলপাড় করে খুঁজতে থাকে রুকু, কিন্তু না, কোনো হদিশ নেই বইটার। যেন সম্পূর্ণ উবে গিয়েছে ওই প্রকাণ্ড মহাগ্রন্থটি। টলতে টলতে কোনো মতে চেয়ারে এসে বসে সে। আজ যেন সত্যি সত্যি মনে হচ্ছে দাদুর অস্তিত্বটাই কেউ কেড়ে নিল এক মুহূর্তের মধ্যে তার কাছ থেকে। কত সময়ের জন্য সে ওই স্টাডিতে চুপ করে একা বসেছিল তা বোধ করি সে নিজেও জানে না। মনের পর্দায় যেন সিনেমার রিলের চলন্ত রিলের মতো একের পর এক ফুটে উঠছিল দাদুর সঙ্গে কাটানো অমূল্য সময়গুলোর স্মৃতি। আর হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো ওর মনে পড়ে দাদুর বলে যাওয়া শেষ ইচ্ছেটির কথা। রুকু নিজের ভুল স্বীকার করে চন্দ্রগুপ্ত বইটা সবার সামনে ফেরত দিয়ে আসে লাইব্রেরিতে সেন কাকুর কাছে। দাদুর আদরের নাতি সবার সামনে যেন প্রমাণ করে তার সৎ সাহসের কথা। কিন্তু আজও বইটা ওর ফেরত দিয়ে আসা হয়নি লাইব্রেরিতে। প্রায় এক দৌড়ে বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে যায় রুকু। শুধু বেরিয়ে আসবার মুখে কয়েকটা টুকরো কথা ভেসে আসে তার কানে। তার মা বলছে, তুমি কি নিশ্চিত ওই ছেলেগুলোই এই কাজ করেছে? আর কে করতে পারে বলো? জেঠুর মতো ভালো মানুষের সঙ্গে আর কার এই রকম ভয়ঙ্কর শত্রুতা থাকতে পারে বলতে পারো? ভাঙা স্বরে উত্তর দেন বাবা। রুকু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ে ঘরের এক পাশে। আচমকা তার মায়ের নজর পড়ে তার উপর। তিনি ব্যস্ত হয়ে উঠে আসেন তার কাছে। কিরে, কিছু বলবি? মা, একটু বেরোতাম, লাইব্রেরিতে একটু যাওয়ার দরকার ছিল। ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। আকাশের অবস্থা একদম ভালো নেই, যে কোনো মুহূর্তে ঝড় আসতে পারে। রুকু মাথা নেড়ে সম্মতি জানায়। তারপর প্রায় ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে মেন রাস্তা ধরে সে এগিয়ে যায় শহরের এক প্রান্তে, সেই বিশেষ অট্টালিকার দিকে। আজ তাকে তার অসম্পূর্ণ কাজটিকে সম্পূর্ণ করতেই হবে। অন্য কারোর সম্পদ ফিরিয়ে দিতেই হবে তার কাছে। বড় দাদুর বিশ্বাসের মর্যাদা তাকে যেভাবেই হোক রাখতেই হবে।
প্রায় ছুটতে ছুটতে একসময় রুকু এসে পৌঁছয় মালঞ্চপুরের এক প্রান্তের সেই প্রকাণ্ড অট্টালিকাটির মুখে। খোলা সদর দরজা দিয়ে ঝড়ের বেগে সে ভেতরে এসে ঢোকে। লম্বা বারান্দাগুলোর একটার পর একটা পার করে সে অবশেষে এসে পৌঁছয় তার গন্তব্যস্থলে, নিশীথ রায় স্টাডিতে। ভদ্রলোক তার প্রিয় স্টাডিতে নেই আপাতত। আর একটু কি অপেক্ষা করব? কিন্তু বইটা যে আমার এখনই ভীষণ রকম দরকার, এখনই, আর একটুকু সময় নষ্ট করা যাবে না। তাছাড়া বইটা তো নিশীথবাবুর কেনা নয়, এ বই তো লাইব্রেরির। আমি কিছুদিনের জন্য শুধু রাখতে দিয়েছিলাম তাকে, তবে তা ফেরত নিতে কিসের চিন্তা। ধীর পায়ে বইয়ের টেবিলের দিকে এগিয়ে যায় রুকু। ওই তো চন্দ্রগুপ্ত, সে যেখানে রেখে গিয়েছিল ঠিক সেখানেই অযত্নের সঙ্গে পড়ে আছে বইটা। বইটা যত্ন করে হাতে নিয়ে উঠতে যায় রুকু। এমন সময় হঠাৎই তার নজর পড়ে যায় টেবিলের ঠিক সামনের আলমারিটার দিকে। আরে, এটা তো সেই আলমারিটা, যে আলমারিটা তাকে দেখিয়ে নিশীথবাবু বলে উঠেছিলেন যে সব থেকে বেশি দামি তার কাছে ওই আলমারির বইগুলোই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। কিন্তু আলমারির তাকে ওই নতুন প্রকাণ্ড বইটা কবে এলো? আগের বার সে যখন এসেছিল তখন তো ছিল না বইটা। বইটা এতটাই প্রকাণ্ড যে আলমারিটার একটা পুরো তাক একাই দখল করে নিয়েছে। হতবাকের মতো আলমারিটার দরজাটা খুলে আপাদমস্তক মলাটে ঢাকা বইটা কাঁপা কাঁপা হাতে বার করে খুলে দেখে রুকু। আর তারপরে একটা তীক্ষ্ণ আর্তনাদ তার গলা চিরে বেরিয়ে আসে। নিশীথবাবু কোথায় ছিলেন জানে না রুকু, কিন্তু তার এই আর্তনাদ শুনে তিনিও ত্রস্তভাবে ছুটে এসে ঢোকেন তার স্টাডিতে। আর ঢুকেই রুকুকে দেখে যেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়েন তিনি। তারপর একটা সতর্ক স্বরে বলে ওঠেন, আরে রুকুবাবু, যে কি করছো এখানে? একটা কথারও উত্তর দিতে পারে না রুকু। নিশীথবাবু সতর্কভাবে একটি পা ফেলে রুকুর দিকে এগিয়ে গিয়ে মৃদু স্বরে বলে ওঠেন, কখন এলে তুমি রুকু? আমি একটু বাইরের দিকে গেছিলাম। এই প্রকাণ্ড বাড়িতে তুমি কখন এসেছো টেরই পাইনি। বসো না। তোমার বড় দাদুর খবরটা শুনলাম, ভেরি স্যাড। তুমি কেমন আছো এখন? রুকু এখনো কোনো কথার উত্তর দিতে পারে না। কোনো এক গভীর বিস্ময়ে যেন সে নিজের বাকশক্তি হারিয়ে ফেলেছে। নিশীথবাবু আবারও মোলায়েম স্বরে বলে ওঠেন, দাঁড়িয়ে কেন রুকুবাবু? বসো বসো। আগের দিন এসে কিচ্ছু না খেয়ে তুমি বেরিয়ে গেলে, আজ কিন্তু একদম ছাড়বো না ওভাবে। কি খাবে বলো আগে। রুকু কোনো কথা না বলে এবার আস্তে আস্তে ফিরে দাঁড়ায়। তারপর হাতের বইটা একটু একটু করে নিশীথ রায়ের দিকে খুলে দিয়ে একটা ভাঙা স্বরে বলে ওঠে, এটা কি? নিশীথ রায় বইটির দিকে একবার তাকিয়েই যেন স্তব্ধ হয়ে যান। তার মুখের উপর থেকে সমস্ত রক্ত যেন একটু একটু করে সরে যাচ্ছে। তার মুখের সামনে রুকু তুলে ধরেছে 1920 সালে এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত একটি প্রকাণ্ড সংস্কৃত মহাভারত। তবু জোর করে মুখ খুলে একটা হাসি টেনে এনে নিশীথবাবু বলে ওঠেন, এই বইটা? তুমি কি ভাবছো যে ওটা তোমাদের বাড়ির বইটা? আরে না না, তোমাদের বাড়ির বইটা আমাকে এতটা ইমপ্রেস করেছিল যে তারপরেই অনেক জোগাড় যন্ত্র করে ওটা আমি সংগ্রহ করেছি। রেখে দাও, ওটা রেখে দাও। না, এই বই অন্য কোনো বই না। এই বই আমার দাদু সেই বই। কিন্তু এই বই আপনার কাছে কিভাবে এলো? বলুন, কিভাবে এলো এই বই আপনার কাছে? তুমি ভুল করছো রুকু, এটা অন্য বই, তোমার বাড়িরটা নয়। তোমাদের বাড়ির বই আমি কিভাবে পাবো? যদি তাই হয় তাহলে এই বইয়ের প্রথম পাতায় এটা কোথা থেকে এলো? বলুন, কোথা থেকে এলো এই চিহ্ন? নিশীথ রায় হতবাক হয়ে তাকিয়ে দেখে বইয়ের একদম প্রথম পাতায় ফুটে উঠেছে একটা স্পষ্ট কালচে ডান হাতের ছাপ।
যেন কেউ রক্তাক্ত হাতে বড় বেশি চেষ্টা করেছিল বইটাকে কোনো মতে আটকে রাখার। আচমকা একটা অদ্ভুত বিকৃত হাসি হেসে ওঠেন নিশীথ রায়। রুকুর মনে হয় একটা মুখোশকে সরিয়ে যেন কোনো দানব একটু একটু করে তার নিজের আসল রূপ ধারণ করছে। একটা অদ্ভুত শীতল স্বরে প্রায় ফিসফিস করে অবশেষে বলে ওঠেন নিশীথ রায়, তাহলে শেষ পর্যন্ত চিনতে পেরেছ রুকু বাবু? হ্যাঁ, ঠিকই ধরেছ। এটা তোমার বড় দাদুর প্রাণ প্রিয় সেই মহাগ্রন্থ, আর এখন এটা আমার কালেকশনের সেরা রত্ন। বড় কষ্ট করে এনাকে সংগ্রহ করতে হয়েছে। মানে? তুমি এখনো বুঝতে পারোনি রুকু বাবু, এই বইটা যে তোমার বড় দাদুর বড় বড় বেশি প্রিয় ছিল, তাই সহজে কি আর তিনি এর মায়া ছাড়তে পারেন? শেষ পর্যন্ত ছিনে জোকের মতো হাত দিয়ে আঁকড়ে ধরেছিলেন বইটাকে। 2 বার ছোড়া খেয়েও যে কোনো মানুষ শেষ মুহূর্তে ওইভাবে কোনো বই ধরে রাখতে পারে ভাবতেও পারিনি আমি। ট্রাস্ট মি, আই এম রিয়েলি ইমপ্রেসড। আর সেই জন্য এই বই যে এখন আমার কালেকশনের শ্রেষ্ঠ রত্ন রুকু বাবু। কথাটা বলেই রুকুর হাত থেকে বইটা কেড়ে নিয়ে আলমারির উঁচু তাকে কোনো রকমে গুঁজে দেন নিশীথ রায়। ভয়, বিস্ময়, রাগে রুকু চিৎকার করে ওঠে, তার মানে তুমি আমার বড় দাদুকে খুন করেছো? কেন? কি ক্ষতি করেছিল সে তোমার? কোন শত্রুতা ছিল তার তোমার সঙ্গে? শত্রুতা? কি বলেছে তোমাকে তোমার বড় দাদুকে আমি কোনো শত্রুতার জন্য খুন করেছি? শত্রুতার জন্য খুন ও তো সাধারণ মূর্খ মানুষেরা করে। আমি খুন করি তাদেরকেই যাদের বইয়ের প্রতি ভালোবাসাকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করতে পারি। যখন তাদের সব থেকে কাছের, সব থেকে ভালোবাসার বইটাকে আমি তাদের চোখের সামনে থেকে কেড়ে নিয়ে আনতে পারি তাদেরই খুন করে, তখনই এই বইগুলো আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল হয়ে যায়। এই যে বিশেষ আলমারিটা দেখছো, এর প্রত্যেকটা বই যে এক একজন বই প্রেমীর আত্মার অংশ রুকু বাবু। এই প্রতিটা বই শুধু বই নয়, ওই প্রত্যেক বই প্রেমীর আত্মা বন্দী হয়ে রয়েছে এই বইগুলোর মধ্যে। আমি রাত বিরেতে ওদের ডাক শুনতে পাই। এক বই প্রেমী এই নির্জন অট্টালিকার বুকে বসে শোনে অসংখ্য বই পাগল মানুষের হাহাকার, আর সেটা আমার মনকে একটা অদ্ভুত আনন্দে ভরিয়ে দেয়। আমার সব একাকিত্ব, সব দুঃখ যন্ত্রণা যেন এক নিমেষে অদৃশ্য হয়ে যায়। খালি পড়ে থাকে এক এক সুখের অনুভূতি। একটা তীব্র ঘৃণা আর আতঙ্ক যেন একটু একটু করে ক্রমশ গ্রাস করছিল রুকুকে। আর থাকতে না পেরে সে চিৎকার করে বলে ওঠে, আপনি জানেন আপনি যা করে চলেছেন সেটি কত বড় পাপ? কি জঘন্য কাজ আপনি পাগলের মতো করে চলেছেন। হ্যাঁ, জানি জানি, খুব ভালো করেই জানি। এইভাবে মানুষ খুন করা অন্যায়, অন্যের জিনিস কেড়ে নেওয়া অন্যায়। এই এতগুলো বই প্রেমীর আত্মাকে প্রতিনিয়ত কষ্ট পেতে দেখতে চাওয়াটা অন্যায়। কিন্তু ন্যায় অন্যায় আমার কাছে কোনো ম্যাটার করে না। আমার কাছে শুধু একটা জিনিসই ম্যাটার করে রুকু, আর তা হলো আমার মন কি চায়। আমি শুধু সেটাই করি যেটা আমার মন চায়, যেটা করে আমি আনন্দ পাই। রুকুর মনে হয় তার চোখের সামনে যেন দাঁড়িয়ে রয়েছে মহাভারতের পাতা থেকে উঠে আসা সর্বযুগের সবচেয়ে ভয়ঙ্কর খলনায়ক দুর্যোধন। আর তার মনের পর্দায় ফুটে ওঠে বড় দাদুর বলার সেই অদ্ভুত শ্লোকটা, জনামি ধর্মং ন চ মে প্রবৃত্তি, জনম্য ধর্মং ন চ মে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদে স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করোমি। একটু একটু করে রুকুর দিকে এগোতে থাকে কলিযুগের এই দুর্যোধন। একটা বিষাদ মাখা স্বরে সে বলে ওঠে, তবে আমার একটাই দুঃখ থেকে যাবে কি জানো, আমার নিজের কোনো উত্তরাধিকারী বানাতে পারলাম না। তোমাকে দেখে মনে হয়েছিল যে তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, আমার উত্তরসূরি হওয়ার ক্ষমতা, আমার এই বিশাল বইয়ের সাম্রাজ্যের ভবিষ্যৎ অধিপতি হওয়ার ক্ষমতা। কিন্তু না, নিয়তি বাদ সাধল।
নইলে আজই তোমার এখানে এসে বইটা আবিষ্কার করতে হতো। আমার কিছু করার নেই রুকু, তোমাকে আমার আজ মেরে ফেলতেই হবে। বিশ্বাস করো, এটা করার আমার এতটুকু ইচ্ছে ছিল না। না, কিন্তু কি করি, আমি তো নিরুপায়। কথাটা বলে হাতের কাঠের লাঠিটার মাথার দিকটা থেকে একটা ধারালো ছুরি এক নিমেষে টেনে বার করে আনে নিশীথ রায়। একটা বৈশাচিক হাসি হেসে ছুরিটা নিয়ে রুকুর দিকে একটু একটু করে এগিয়ে যেতে থাকেন। রুকুর পা দুটো যেন মাটির সঙ্গে জমে গিয়েছে। প্রচন্ড আতঙ্কে তার সারা শরীর যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। না সে একটা কথা বলতে পারছে, আর না এক পাও নড়তে পারছে। ছুরিটা ধীরে ধীরে আরো কাছে এগিয়ে আসছে তার। যে কোনো মুহূর্তে এবার তার বুকে বা গলায় নিশীথ রায় আমূল বিঁধিয়ে দেবে সেটা। শেষ চেষ্টায় একটা তীক্ষ্ণ ভাঙা চিৎকার কোনো মতে বেরিয়ে আসে রুকুর গলা থেকে। আর সঙ্গে সঙ্গে আলমারির ওপরে তাকে থাকা প্রকাণ্ড মহাভারতটা কিভাবে যেন সজোরে পড়ে যায় নিশীথ বাবুর ঠিক মাথার উপরে। অত ভারী বইটা সজোরে মাথায় পড়ার পরেই টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যান নিশীথ রায়। আর তারপরেই একটা ঝোড়ো হাওয়া এক মুহূর্তের জন্য বয়ে যায় ঘরের মধ্যে দিয়ে। দরজা জানলার পাল্লাগুলো সজোরে খুলতে আর বন্ধ হতে থাকে। মেঘের গর্জনের সঙ্গে ঝোড়ো হাওয়ায় একটা একটা ভারী বই ওই কাঠের আলমারিটা থেকে পড়ে যেতে থাকে নিশীথ রায়ের গায়ের উপর। যখনই তিনি উঠতে চাইছেন তখনই যেন কেউ বা কারা ইচ্ছে করে এক একটা ভারী ভারী বই ফেলে দিচ্ছে তার উপরে। ঝড়ের শোঁ শোঁ শব্দে রুকুর হঠাৎ মনে হতে লাগলো যেন কারোর একটা ক্রুদ্ধ গর্জন বয়ে চলেছে ঘরটার মধ্যে দিয়ে। বহু দিন ধরে জমে থাকা বহু মানুষের ঘৃণা আর ক্রোধ যেন মিলিতভাবে প্রবাহিত হচ্ছে ঘরের আনাচে কানাচে। নিশীথ রায় বারবার ওঠার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। একটা ব্যর্থ চিৎকার বেরিয়ে আসছে তার গলা থেকে। তোমরা এইভাবে আমাকে আটকে দেবে? এত সাহস তোমাদের? দেখি কি করতে পারো তোমরা, দেখি। ওকে আমি আজ মারবই, দেখি কে আটকায় আমায়। কার উদ্দেশ্যে এই প্রলাপ বকছে বুঝতে পারল না রুকু, কিন্তু পর মুহূর্তেই তার কেন জানি না মনে হলো যে সে একা নয়, তার পাশে আরো অনেকে এসে দাঁড়িয়েছে। তাদের সে দেখতে পাচ্ছে না, কিন্তু তাদের উপস্থিতি অনুভব করতে পারছে। তাদের সবাই যেন তাকে আড়াল করে দাঁড়িয়েছে। হঠাৎ রুকুর মনে হলো তার ঘাড়ের ঠিক কাছে একটা ভীষণ পরিচিত হাতের সস্নেহ স্পর্শ নেমে এলো। সে অনুভব করলো তার পা দুটোতে যেন শক্তি ফিরে আসছে। যে ভয়ের জন্য সে এক পাও নড়তে পারছিল না, সেই ভয়টা এবার একটু একটু করে কেটে যাচ্ছে। এক এক পা করে সে দূরে সরে যেতে লাগলো এই মানুষরূপী পিশাচের সামনে থেকে। যত সে দূরে সরে আসছে তত তার পুরনো শক্তি যেন ফিরে আসছে। রুকুর যেন মনে হলো তার ভেতর থেকে কেউ বলে উঠল, পালা রুকু, এই মুহূর্তে এখান থেকে পালা। এই শয়তান তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই শুধু এখান থেকে দূরে চলে যা। পালিয়ে যা এখান থেকে বাবা, পালিয়ে যা। রুকু হতভম্বের মতো তাকায়। না, কই, তার চারিপাশে কাউকেই তো দেখতে পাচ্ছে না সে, কিন্তু এখনো অনুভব করতে পারছে কারো উপস্থিতি। আর নিজের মনের মধ্যে যেন বারবার শুনতে পাচ্ছে ওই কয়েকটা কথা, পালিয়ে যা এখান থেকে বাবা, পালিয়ে যা, পালিয়ে যা। রুকু দরজার দিকে এক পা এগোনোর চেষ্টা করতেই পেছন থেকে ভেসে আসে একটা তীব্র গর্জন। সে পেছনে ফিরে আতঙ্কে নীল হয়ে দেখে তাকে ধরবার জন্য নিশীথ রায় আপ্রাণ চেষ্টা করছে উঠে দাঁড়ানোর, কিন্তু তার সঙ্গে সঙ্গেই এবার বাকি বইসহ পুরো আলমারিটা তার উপরে এসে আলমারির প্রচন্ড ওজনের তলায় নিষ্ফল গর্জনে চিৎকার করে উঠছে নিশীথ রায়। আর পুরো ঘরটার মধ্যে দিয়ে ঝড়ের গর্জনের সঙ্গে সঙ্গে যেন অনেকগুলো মানুষের গলায় বারবার উচ্চারণ হচ্ছে তার অতি পরিচিত একটি সংস্কৃত শ্লোক, যত ধর্ম তত জয়, যত ধর্ম তত জয়। আর কোনো দিকে না তাকিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে কিভাবে যে রুকু বাড়ি ফিরে এসেছিল তা সে নিজেও জানে না। বাড়ি ফিরে এসে
প্রায় সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়েছিল সে। জ্ঞান ফিরে আসার পর রুকু সব কিছু জানায় তার বাবা মাকে। রুকুর বাবা সঙ্গে সঙ্গেই পুলিশকে পুরো ঘটনা জানান, আর পুলিশও হানা দেয় শহরের এক প্রান্তে নির্জন প্রকাণ্ড অট্টালিকাটায়। বইয়ের পাহাড়ের তলায় তখনও আটকে পড়েছিল নিশীথ রায়। বড় দাদুর সংস্কৃত মহাভারতটাও ওর মধ্যেই পাওয়া যায়, তবে সেই প্রমাণের আর দরকার পড়েনি। পুলিশ যখন নিশীথ রায়কে ওই বইয়ের মধ্যে থেকে উদ্ধার করে তখন সে বদ্ধ উন্মাদ। নিজের মুখেই চিৎকার করতে করতে নিজের সমস্ত অপরাধ স্বীকার করে নিয়েছিল সে। নিজের মুখেই বলেছিল রুকুর বড় দাদু মৃন্ময় মুখার্জি আর তার সাথে এরকম আরো কত মানুষকে নৃশংসভাবে খুন করে তাদের প্রিয় বইগুলি কেড়ে নিয়ে নিজের ঘরে সাজিয়ে রেখেছিল সে। এই ঘটনার পর সম্পূর্ণ পাগল হয়ে গেছিল লোকটা। কোনো বই তো দূরস্থ, একটা সামান্য খবরের কাগজও সে আর সহ্য করতে পারত না। শেষ পর্যন্ত তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো হয়। আর এরপর একদিন খবর আসে নিজেই নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার কাটা পাঠক নিশীথ রায়। কিন্তু রুকু, তার কি হয়? সবটা সামলে নিতে রুকুর অনেক সময় লেগেছিল বিহান। প্রায় 1 মাস পর সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আর সুস্থ হয়ে উঠেই তার প্রথম কাজটা হয়েছিল সেই লাইব্রেরিতে গিয়ে নিজের ভুল স্বীকার করে পল্লব সেনের কাছে চন্দ্রগুপ্ত বইটা ফেরত দিয়ে আসা। আর তার দাদুর আশীর্বাদ সফল করে পল্লব সেন তাকে ক্ষমা তো করে দেয়নি, উল্টে লাইব্রেরির কর্ণধারদের সঙ্গে কথা বলে বইটি তাকে উপহার দেন। ডক্টর মুখার্জি অল্প সময়ের জন্য উঠে যান নিজের চেয়ার থেকে। তারপর ঘরের ভেতর থেকে একটি অত্যন্ত পুরনো বই হাতে নিয়ে বেরিয়ে আসেন। স্তম্ভিত হয়ে বিহান বইটি হাতে নিয়ে দেখে সেটি আর অন্য কোনো বই নয়, একটি অত্যন্ত পুরনো জরাজীর্ণ চন্দ্রগুপ্ত। তার মানে আপনি? রুকু আজও এই বইটি সযত্নে নিজের কাছে রেখে দিয়েছে। এই বইটা যে তার বড় দাদুর আশীর্বাদ, তার শিক্ষার বিজয় চিহ্ন। হ্যাঁ, আমি সেই দিনের সেই ছোট্ট রুকু। আর সেই মহাভারতটা, সেটা এখন কোথায় ডক্টর মুখার্জি? জানি না বিহান। আমার বাবা মা ব্যবস্থা করেছিলেন নিশীথ রায়ের বাড়ির যাবতীয় বই যাতে বাইরের কোনো লাইব্রেরিতে দান করে দেওয়া যায়। তার মধ্যে ওই মহাভারতটাও ছিল। বাবা মা চাননি ওই বইটা দেখে আবার কোনো বিভৎস স্মৃতি আমার মনের মধ্যে জেগে উঠুক। পরে বড় হয়ে অনেক খুঁজেছি আমি বইটা, কিন্তু কোথাও খুঁজে পাইনি। একটা নীরবতা যেন কিছু সময়ের জন্য নেমে আসে ডক্টর মুখার্জির ছোট্ট ড্রয়িং রুমটায়। এর মধ্যে রজনীদি 2 কাপ ব্ল্যাক কফি আর কিছু স্যান্ডউইচ নিয়ে হাসি মুখে ঘরে এসে ঢোকে। এবার কে না দেখি বিহান দাদা, কখন এসো? আমার এইসব বানাতে বড় সময় লেগে গেল গো। এই ছাতার বাড়িতে যেতে কিছু সময় খুঁজে পাই। বিহান একটু জোর করেই মুখে একটা হাসি টেনে একটা ব্ল্যাক কফির কাপ তুলে নেয়। রজনীদি ডক্টর মুখার্জির দিকে তাকিয়ে বলে ওঠেন, স্যার, আমি দোকান থেকে ঘুরে আসছি, কিছু জিনিসপত্র কেনার আছে, আপনারা গল্প করুন। হ্যাঁ। রজনীদি বেরিয়ে যাওয়ার পর বিহান ধীরে ধীরে হাত বাড়িয়ে পুরনো বইটা হাতে তুলে নেয়। ডক্টর মুখার্জি ঠিকই বলেছেন, কত পুরনো অধ্যায় আঁকা থাকে এই রকম এক একটা বইয়ের মধ্যে। কত ঘটনার নীরব সাক্ষী হয়ে রয়েছে এই পুরনো জরাজীর্ণ বইটি। বিহান বলে, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি বরং। হ্যাঁ, চোখে মুখে একটু জল দিতে হবে, যাই। ডক্টর মুখার্জি নীরবে মাথা নেড়ে সম্মতি দেন। ওয়াশরুমে যাওয়ার পথে ভুল করেই বোধ হয় কিচেনে গিয়ে হাজির হয় বিহান। তারপর কিচেন থেকে বেরিয়ে ওয়াশরুমে গিয়ে মুখে চোখে ক্রমাগত জল ছিটাতে থাকে সে। সমস্ত দুঃখ ও গ্লানির অনুভূতিগুলোকে যেন সে ধুয়ে ফেলতে চায় জলে। এরপর আয়নার দিকে ফিরে তাকিয়ে
নিজের প্রতিবিম্বের মুখোমুখি হয় সে। নিজের চোখে চোখ রাখার সঙ্গে সঙ্গে তার মানসপটে ভেসে ওঠে ওই জরাজীর্ণ চন্দ্রগুপ্ত বইটার ছবি। কত পুরনো ইতিহাসের সাক্ষী ওই অমূল্য বইটা। এক অদ্ভুত দ্যুতি যেন ফুটে ওঠে আয়নাতে পড়া বিহানের দুই চোখের মণিতে। একটা পাগলাটে হাসি হেসে সে তার ডান হাতটা সামনে নিয়ে আসে। কিচেন থেকে চুরি করে আনা ধারালো ছুরিটা এইবার স্পষ্ট হয়ে ওঠে তার প্রতিবিম্বের হাতে। ঠোঁটে একটা বাঁকা হাসি নিয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে বলে ওঠে, সব সময় যে ধর্মের জয় হবে এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই ডক্টর। সম্ভব আমি যুগে যুগে কথাটার প্রকৃত অর্থ আপনি ধরতেই পারেননি। অধর্ম হারতে পারে কিন্তু শেষ হয়ে যায় না কোনোদিনও। অধর্মের বিনাশকারীর মতো অধর্মের সম্রাটেরও কিন্তু আবির্ভাব হয় যুগে যুগে। দুর্যোধনের এত সহজে হারিয়ে যায় না এই পৃথিবীর বুক থেকে। সরি ডক্টর, কিন্তু এই চন্দ্রগুপ্ত বইটাও যে ভীষণ দামি। কত ইতিহাসের সাক্ষী হয়ে আছে ওই অমূল্য বইটা। কোন সত্যিকারের বই পাগল তার মায়া কি কোনোদিনও ছাড়তে পারে? শুনছিলেন মিথিল ভট্টাচার্যের লেখা গল্প সম্ভব আমি যুগে যুগে। গল্পের কথক রিতম, ডক্টর অচিন্ত মুখার্জির ভূমিকায় নিহারেন্দু ব্যানার্জি, বিহান কৌশিক, মৃন্ময় মুখার্জির চরিত্রে উৎপল সরকার, রুকু নীলাঙ্কিত, রুকুর মা মঞ্জুরি ও বাবা ইন্দ্রনীল, লাইব্রেরিয়ান সেন কাকু শুভদীপ, জটলার ছেলে সৌরভ, রজনীদি দিতিপ্রিয়া এবং নিশীথ রায়ের ভূমিকায় সৌভিক। গল্পের নাট্যরূপ, ডাইরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক, কভার বানিয়েছে ইন্দ্রজিৎ। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে আমাদের জানান। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাশ গুরুর চেঁচানিতে।